শুরু করছি কয়েকটি নক্ষত্র নিঃশেষ। লিখেছেন আমাদের সবার প্রিয় তেজা আপা। পর্ব ৪। অ্যানি কপালে হাত রেখে বসে রইল। রেশমি ও সত্তার সাহেব অনেক আগেই উঠে চলে গেছে। নাফির দাদি নাসিম আরা বেগম পোড়া বেগুনের মতো নরম গরম হয়ে বসে আছেন। তিনি অদৃশ দু চোখে সহ্য করতে পারেন না। ওরকম বন মানুষকে সহ্য করার মানে হয় না। কামকাজ নাই, কোনো নিয়ম নীতি নেই। উনার ৫৫ বছরের জীবনে দেখা সবচেয়ে বিকট চরিত্রের একটা মানুষ অদৃশ। তার চেয়ে বড় কথা, এত বড় দামড়া ছেলে একটা বিয়ে করতে চায় না। এখন একটাই উপায়, ওকে কবিরাজের কাছে নিয়ে গাছ ও পানি পড়া খাওয়ানো। তিনি তাকে অনেক কী বলে এটাকে তিনি তাকে তাকে আছেন। কোনো একদিন টুকুস করে ধরে নিয়ে গিয়ে অদ্রিজের ততবির করিয়ে আনবেন, যাতে পরদিন সকালে সুরসুর করে এসে পায়ে পড়ে, বড় মা প্লিজ একটা বিয়ে করিয়ে দাও, আমার আর কুমার থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু নাসিমারা বেগমের এত সন্দেহ আছে, কবিরাজের তদবির আদেও অদ্রিজের উপর কাজ করবে কি না। নাফি দাদুর বন্দুক না পেয়ে মোটা একটা পাইপ এনেছে অদ্রিজের মাথা ফাটানোর জন্য। অদ্রিজ দৌড়ে আবার বাথরুমে ঢুকতে বলল, সর মোটু, আমি কিছু করিনি। কাল রাতে জব্বার একটা ঝড় হয়েছে, তোর গাছের সাথে যা সুবিচার ঝড় করেছে। এখন তুই ঝড়কে একটা ধন্যবাদ জানিয়ে হাঁ করে আব্বা ডাক। নাফি অদ্রিজের কথা বিশ্বাস করার মতো বোকা না। সে বাথরুমের দরজার সামনে পাইপ নিয়ে দাঁড়িয়ে রইল। অদ্রিজ গোসল করে বেরোনোর সাথে সাথে তার মাথা ফাটানোর কনফার্ম আজ। হক ম্যানশনে এখন সদস্য সংখ্যা ৪। মা, বাবা, দাদি এবং নয়নতারা। এদের পারিবারিক সদস্য আত্মীয়দের বয়সটাই হিসেবে একটু গোলমেলে। এই যেমন নয়নতারার বাবা ওয়াসিম হক যেমন সাহেবের চেয়ে রোয়াত গুনে গুনে ১৭ বছরের ছোট, যেখানে ওয়াসিম সাহেবের মেয়ের বয়সই ১৭। এটা কোনোভাবে মানা গেল, বাকি সম্পর্কগুলো আরও গোলমেল। কারণ নয়নতারার দাদু ভাই ও দাদুর ছোট ভাইয়ের মধ্যে বয়সের তফাৎ এমনই, যার ফলে তার দাদি বুড়ো হয়ে গেল, ছোট দাদি বলতে গেলে এখনও জোয়ান মহিলা। কিন্তু আবার আরেক দিকে দাদুর বড় বোনের নাতিগুলো দাদুর ছেলে, অর্থাৎ রোয়াদের জুটির। সোজা কথায়, একদিকে যেমন রোয়াদের চাচা তার ভাইয়ের বয়সী প্রায়, অন্যদিকে ফুপুগুলো দাদির বয়সী। সেক্ষেত্রে ফুফাতো বোনের ছেলেগুলো রোয়াদের নিজের জুটির। এক একটা সন্তানের জন্মের মাঝে এত বছর অবসরে কেন গিলেছিলেন পূর্বপুরুষেরা, বিষয়টা ভাব। সকাল সকাল এই বাড়িতে সাধারণত চা হয়। বাড়িটা এখনও নিয়মের গণ্ডিতে বাঁধা। এটার একটা কারণ আছে। ওয়াসমিন হক একজন প্রাক্তন আর্মি অফিসার। কোনো কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেও সেই নিয়ম ও মেজাজ পেছনে ফেলতে পারেনি। এ বাড়িতে ভুল ও নিষেধাজ্ঞা অমান্যর সুযোগ নেই। রক্ষণশীলতার চরমে পর্যায়ে। নয়নতারা দাদাও ছিলেন এমন লোক। শুধু রোয়াদটা যে অমর হতচ্ছাড়া কোত্থেকে হয়েছিল বলা যাচ্ছে না। সে না বাবার নিয়ম মেনেছে, না ভাইয়ের। চা খেতে খেতে ওয়াসমিন সাহেব জিজ্ঞেস করলেন, নয়ন, কলেজে যাবি না আজ? নয়নতারা পাশেই বসেছিল। সে এখন রং তুলি দাঁতে ঠেকিয়ে গভীর ভাবনায় নিমগ্ন। ক্যানভাসের ভেতরে দু চোখ গেঁথে গেছে। পেন্টিংয়ের ব্রহ্মপুত্রের বেশি শুকনো লাগছে। এটা নয়নতারা ভালো লাগছে না। একটি নদ এবং জলহীন হতে পারে না। আর কিছু জল বাড়াতে হবে, কিন্তু তাতে বাস্তবতা বজায় থাকবে না। এ নিয়ে সে বড় দ্বন্দ্বে পড়েছে। ওয়াসমিন সাহেব গোপনে মৃদু হাসলেন। নয়নতারা হাতের চিকন চিকন নরম আঙুলগুলো রঙের ছিটে ফোঁটা লেগেছে, ওড়নাতেও লাগিয়েছে। তা দেখলে ওর মা চেঁচাবে এক চোট। চুলগুলো একটি ক্লিপে আটকে রাখার পরেও তা যেভাবে বিক্ষিপ্ত এলোমেলো হয়ে গেছে, মনে হচ্ছে এটি জোয়ার ভাষা নদীতে বাদ দেওয়ার চেষ্টা করছে। চুলগুলো সুন্দর হয়েছে মেয়েটার। পরনে
এখন হালকা গোলাপি একটা শার্ট ও সাদা কুর্তি। এটা কি কইলো? ও আচ্ছা, গোলাপি একখানা স্কার্ট ও সাদা কুর্তি। জর্জিয়াটের গোলাপি ওড়নাখানি বিছিয়ে পড়েছে মেঝেতে। নয়নতারাকে আঁকতে দেখতে বড় ভালো লাগে হক সাহেবের। কেন তিনি জানেন না। আঁকাআঁকি শিখেছিলেন নয়নতারা চাচার কাছ থেকে। পরে তিনি শখ করে আর্ট একাডেমিতে ভর্তি করিয়েছিল, কারণ আঁকাআঁকির প্রতি নয়নতারার নিজস্ব শিল্পগুণ ও আগ্রহ তীব্র। পুরো বাড়িটা আর আঁকা চিত্রকর্মের ক্যানভাসে ভরা। সে বেশিরভাগ চিত্রকর্মে ক্যানভাসিং রঙে করে, কিন্তু ব্রহ্মপুত্র নদ আঁকতে আজ বসেছে অয়েল পেন্ট নিয়ে, কিন্তু বেশি মনোযোগ। নয়নতারার খেয়াল জ্ঞান ও বেশ প্রখর। হক সাহেবের 5 মিনিট আগে করা প্রশ্নের জবাব সে 5 মিনিট পর দিল। ব্রহ্মপুত্রের জল কম বেশি আকার দণ্ড মিটিয়ে নিয়ে জল কমই থাকবে, কেননা রোয়াদ বলতে একজন শিল্পী যখন চিত্রকর্ম করবে তাতে যথাসম্ভব বাস্তবতার ছায়া রাখাটাই কর্তব্য, কেননা এটাই চিত্রশিল্পীর মাধুর্য। তারা বাস্তবকে রাঙে আছড়ে তুলে আনবে। নয়নতারা চিত্রের রেফারেন্স হিসেবে ব্রহ্মপুত্রকে বাস্তবে যেমন দেখতে তেমনটাই সে এঁকেছে বলা ঠিক করে চঞ্চনের সুরে বাবার জবাব দিল। না বাবা, গ্রীষ্মকালীন ভেকেশন শুরু হবে আগামীকাল থেকে। আজ যাব না, আবার পেইন্টিংটা শেষ করতে হবে আজ। হক সাহেব বললেন, নতুন হোম টিউটর ম্যাম ভালো হতো। ভালোই হতো। কেন বলছো? কেন আবার? হাসলেন ওয়াসিম সাহেব। ভালো না হলে ছাড়িয়ে দিতে হবে। নয়নতারার দাদি রুবিয়া বেগম পান চিবোতে চিবোতে গোমরা মুখে বাঁকা চোখে, সরি লাইনটা ভুল হয়ে গেছে, কি বলে এটারে, কই গেলাম যে চিবোতে চিবোতে গোমরা মুখে বাঁকা চোখে দেখলেন একবার ছেলেকে। মনে মনে বললেন, তোরে বাড়ি থাইকা ছাড়াইয়া দেওয়া দরকার। ব্যাককল সময় আছে, ভালো হ। নয়ন কপালে তোর শনি আছে। ওয়াসিম সাহেব কেবল নয়নতারার সাথেই টুকটাক হাসেন, কথা বলেন, বাকিরা ভয় কাঁপে। অবশ্য নয়নতারার সাথে হাসার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। সে বাড়ির সবচেয়ে ছোট সদস্য, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভুল নেই তার, তাই কোনো ক্ষোভ নেই তার উপরে। হক সাহেব আবার ডাকলো, নয়ন। বেখেয়ালি চিত্রশিল্পীর রঙ্গমাখা হাতের পিঠে কপালের চুল সরিয়ে জবাব দিল, হ্যাঁ বাবা, কাল ভালুকা যাব আম বাগান দেখতে। এবার খুব বেশি আম হয়েছে, আবার এ বছর ঝড় বেশি, সব আমে দাগ হয়ে গেছে। খবর পেলাম তুই যাবি সাথে। গ্রীষ্মের ছুটিতে ঘুরে এলে একটু মন ভালো হবে। প্রস্তাবটা ভালো, কিন্তু নয়নতারা চমকে উঠল। সে দরকার পড়লে দুটো কালো রঙের ভাল্লুকের সাথে 1 ঘন্টা খাঁচায় বন্দি থাকতে পারে, কিন্তু বাবার সাথে কোথাও নয়। সে খুব বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলল, আমার তো প্রাইভেট কোচিং মিস যাবে বাবা, পড়ালেখার খুবই চাপ। ওয়াসিম সাহেব চায়ের কাপ নামিয়ে বললেন, তাহলে কোনো দরকার নেই, মনোযোগ দিয়ে পড়ো, পরে টরে যাওয়া যাবে।